তো আজকে ওয়ান শটে দেখে নেব তাপের ঘটনাসমূহ, অর্থাৎ চতুর্থ অধ্যায়। তাপের ঘটনাসমূহ বলতে এখানে এই চ্যাপ্টারে আমরা আলোচনা করব যে আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন রকম জিনিস দেখি, যেমন একটা কাঁচের ঢাকনা, সেটা খুলছে না, যদি এরকম হয় সেটাকে যদি একটু গরম করা যায় আরামসে সেই ঢাকনাটা খুলে আসে। আমরা দৈনন্দিন জীবনে এটা দেখেছি। আচ্ছা, আরও আছে কি, যখন গরুর গাড়িতে বা চাকার বেড় পরানো হয় না, তখন এই বেড়ের লোহাটাকে গরম করা হয়, গরম করে পরিয়ে নেওয়া হয়। পরানোর পরে যখন ঠান্ডা হয় এটা ভীষণ শক্তভাবে এঁটে যায়, কোনো নাট লাগে না, কোনো স্ক্রু লাগে না, কোনো পেরেক লাগে না, কিচ্ছু লাগে না। তো এই যে ঘটনাটা দেখছি, মানে এটা ঢাকনা খুলছিল না, গরম করলে খুলে গেল, তাহলে কি হয়েছে জিনিসটা? ঢাকনাটা নিশ্চয়ই আলগা হয়ে গেছে, তাই তো? মানে কিছু না কিছু প্রসারণ ঘটেছে। তো আমরা এই টোটাল চ্যাপ্টারেই প্রসারণ নিয়ে পড়বো, যে তাপের ফলে কোনো মেটাল বলো বা কোনো জিনিসের কী ধরনের প্রসারণ হচ্ছে, সেই জিনিসটা নিয়ে আমরা পড়বো। তো তাপের প্রসারণ যখন ঘটে, তো তার কঠিনের ক্ষেত্রে তাপ দিলে অন্যরকম প্রসারণ ঘটবে, তরলের ক্ষেত্রে তাপের প্রসারণ অন্যরকম হবে, গ্যাসের ক্ষেত্রে প্রসারণ অন্যরকম হবে। তো কঠিনের ক্ষেত্রে যে প্রসারণ, 3 রকম প্রসারণ হয়। একটা হচ্ছে রৈখিক প্রসারণ, অর্থাৎ লম্বালম্বি প্রসারণ হবে। ক্ষেত্র প্রসারণ, অর্থাৎ একটা ক্ষেত্রফল বেড়ে যাবে, তাই তো? আর একটা আয়তন প্রসারণ, ওভারঅল একটা আয়তন, মানে 3D স্ট্রাকচার চারি সাইড দিয়ে বেড়ে যাবে। তো 3 রকম প্রসারণ গুণাঙ্ক আমাদের কাছে আছে। দেখে নি কি, রৈখিক প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? 1 ডিগ্রি উষ্ণতা বাড়াবো, যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি হবে। বোঝা গেল? এই যে সাপোজ একটা মেটালের একটা রড ছিল, 1 ডিগ্রি উষ্ণতা বাড়িয়েছি, যতটুকু দৈর্ঘ্যের বৃদ্ধি হয়েছে সেটুকুকে আমরা কি বলছি? রৈখিক প্রসারণ গুণাঙ্ক। তারপরে চলে আসি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। যদি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াই, তাহলে যেটুকু ক্ষেত্রফলের বৃদ্ধি হয়, ব্যাস। এটা কি ছিল? একক দৈর্ঘ্যে যেটুকু দৈর্ঘ্যের বৃদ্ধি, এটা একক ক্ষেত্রফলে যেটুকু ক্ষেত্রফলের বৃদ্ধি, তাকে বলবো ক্ষেত্র প্রসারণ। আর আয়তন প্রসারণ গুণাঙ্ক কী হবে? সেমভাবে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াবো, একক আয়তনে যেটুকু আয়তনের বৃদ্ধি হবে, তাকে আয়তন প্রসারণ গুণাঙ্ক। আরেকবার, রৈখিক প্রসারণ গুণাঙ্ক, একক দৈর্ঘ্যে যতটুকু দৈর্ঘ্যের বৃদ্ধি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য, বৃদ্ধির জন্য উষ্ণতা বৃদ্ধি পেলেই তো প্রসারণ হবে, ঠিক আছে? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কি? 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াবো, একক ক্ষেত্রফলে যতটুকু ক্ষেত্রফলের প্রসারণ হবে। আর আয়তন প্রসারণ গুণাঙ্ক কি? একক আয়তনে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াবো, একক আয়তনে যতটুকু আয়তনের প্রসারণ হবে, সেটাকে আমরা কি বলবো? আয়তন প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, রৈখিক প্রসারণ গুণাঙ্ককে আমরা প্রথম কথা আলফা দিয়ে লিখি, আলফা। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে আমরা বিটা দিয়ে লিখি, আর আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা গামা দিয়ে লিখি। মিটে গেল? দেখো, এদের মধ্যে একটা এক্সপ্রেশন ডিরাইভ করতে হবে। কীরকম? ধরে নিচ্ছি আমি একটা কথা বলছি, মানে প্রত্যেকের ক্ষেত্রে না একটা সেম এক্সপ্রেশন বলছি, ওটা তোমরা মুখস্থ মতন করে নাও, তাহলে আর এত ঝামেলা ঝঞ্ঝাট হবে না। এর জন্য যে এক্সপ্রেশনটা মুখস্থ মতন রাখবে সেটা হচ্ছে ডেল্টা এল ইকুয়াল টু, অনেক সহজে হবে, আমি বলছি সব কিছু, আলফা L1 ডেল্টা টি। এর জন্য মনে রাখবো ডেল্টা এ ইকুয়াল টু বিটা A1 ডেল্টা টি। আর এর জন্য মনে রাখবো ডেল্টা ভি, ভলিউম ভি দিয়ে লিখি, ভি ইকুয়াল টু গামা V1 ডেল্টা টি। ব্যাস, কত ইজিলি হয়ে যাবে। দেখো, এই ডেল্টা মানে আমরা বোঝাই পার্থক্য, অর্থাৎ কতটা বেড়েছে বা কতটা কমেছে, সেই জিনিসটাকে ডেল্টা দিয়ে লিখি। ডেল্টা এল মানে কতটা দৈর্ঘ্যে বেড়েছে, ডেল্টা টি মানে কতটা উষ্ণতা বেড়েছে, ডেল্টা এ মানে কতটা ক্ষেত্রফল বেড়েছে, ডেল্টা টি মানে কতটা উষ্ণতা বেড়েছে, ডেল্টা ভি মানে কতটা আয়তনে বেড়েছে, ডেল্টা টি মানে কতটা উষ্ণতায় বেড়েছে। ডেল্টা এল মানে কি তাহলে বললাম? কতটা রৈখিক প্রসারণ হয়েছে, কতটুকু বেড়েছে। ফার্স্টে L1 ছিল, আমি এখন L2 হয়েছে, তাহলে L2 মাইনাস L1 পরিমাণ বেড়েছে, সিম্পল কথা। এদিকে আলফা রাখো, L1 রাখো, ডেল্টা টিকে কি রেখে যায়? T1 থেকে T2 উষ্ণতা করেছি, তাহলে উষ্ণতা কতটুকু বেড়েছে? T2 মাইনাস T1 বেড়েছে। তাহলে আমি L2 সমান সমান যদি লিখতে চাই, L2 সমান সমান L1টা ওদিকে পাঠিয়ে দেবো না? L1টা ওদিকে পাঠিয়ে দেবো, তাহলে L1 প্লাস আলফা L1 T2 মাইনাস T1। আর লাস্ট লাইন, ফাইনাল লাইন কি হবে? L2 ইকুয়াল টু L1 কমন নিলাম এন্টায়ার টোটালটার থেকে আর কি, তাহলে L1 ফাইনাল কমন নিয়ে আমি কী পাবো? এখানে 1 পড়ে থাকবে, আলফা পড়ে থাকবে, T2 মাইনাস T1 পড়ে থাকবে। কত বড় এক্সপ্রেশন ছিল, বাট আমরা মনে রাখলাম কত সহজ দিয়ে।
মনে রাখবো কোনটাই, ওপরের এইটুকু। এখানেও সেম জিনিস দেখো, এই সেমভাবে করবো। আচ্ছা এরিয়া বলো, এরিয়া A2 হয়েছে, ফার্স্ট A1 ছিল, বেড়েছে কত, A2 মাইনাস A1। বিটা লিখে দিই, A1 লিখে দিই, আর ডেল্টা টি মানে কি, T1 ছিল T2 অব্দি বাড়িয়েছি, তাহলে বাড়লো কতটা, T2 মাইনাস T1। এটাও ঠিক সেমভাবে হবে না, A2 ইকুয়াল টু কত আছে বলতো ফাইনাল, A2 ইকুয়াল টু আসবে A1, টোটাল ব্র্যাকেটে চলে যাবে 1 প্লাস বিটা T2 মাইনাস T1, করে দেখো এইভাবেই সেমভাবে চলে আসবে। এই ক্ষেত্রেও কি লিখবো, ডেল্টা ভি মানে কি, V1 ছিল V2 হয়েছে, তাহলে বাড়লো কতটা, V2 মাইনাস V1। গামা লিখে দিই, V1 লিখে দিই, ডেল্টা টি মানে কতটা টেম্পারেচার, T1 ছিল T2 হয়েছে, তাহলে T2 মাইনাস T1 লিখে দিই। এটাও যখন V2 রেখে V1টা ওদিক নিয়ে যাবে, তখন কি পাবো ফাইনালি, V1 কমন নিয়ে 1 প্লাস গামা T2 মাইনাস T1, এইটা আমরা টোটালটা পাবো। অর্থাৎ আমাদের কষ্ট খুবই কম হচ্ছে, কারণ আমাদের মনে রাখতে হচ্ছে শুধু এইটুকু মনে রাখবে, এইটুকু। কত ইজিলি হয়ে গেল দেখলে, আশা করছি। ডেল্টা মানে কি, কতটুকু বাড়লো, খালি এইটুকু মাথায় রাখবো, ব্যাস এইটুকু মাথায় রাখবো, সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আর একটা জিনিস, এই প্রসারণ গুণাঙ্কগুলোর মধ্যে আবার আন্তঃসম্পর্ক আছে। যেমন আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, এটা হচ্ছে এদের মধ্যে সম্পর্ক, এটা ইম্পর্টেন্ট জিনিস। অর্থাৎ বিটা ইকুয়াল টু 2 আলফা লিখতে পারি, আর গামা ইকুয়াল টু 3 আলফা লিখতে পারি, এটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে? অর্থাৎ মাথায় রাখবো এইটা। অবভিয়াসলি বোঝা যাচ্ছে, বিটা ইকুয়াল টু 2টা ওদিক পাঠিয়ে দেবো 2 আলফা, গামা ইকুয়াল টু 3টা ওদিক পাঠিয়ে দেবো 3 আলফা, তাই তো? তাহলে এটা ইম্পর্টেন্ট জিনিস। এই গেল আমাদের কঠিনের প্রসারণ গুণাঙ্ক, এখান থেকে কোশ্চেন আসে কিন্তু, ঠিক আছে? একটা ছোট্ট ডেটা দেওয়া আছে রৈখিক প্রসারণ গুণাঙ্ক বইতে, খুব একটা মনে রাখার কিছু নেই, তবে অনুশীলনীতে কোশ্চেন থাকে। তো লোহাটা মনে রাখো, লোহাটা আর ইনভারটা মাথায় রাখো একটু। ইনভার বলতে কি, নিকেল আর ইস্পাতের সংকর ধাতু। লোহা বলতে আমরা মাথায় রাখবো 12 এর ফ্যাক্টর আসছে, 10⁻⁻6 এর ফ্যাক্টর আসছে, আর এইটা অনেকটা বড় আসছে, 10⁻7 চলে আসছে। আর তোমার এখানে ইনভার 9 এর ফ্যাক্টর চলে আসছে, 9 এর টার্ম 10⁻7 এর ফ্যাক্টর, এখানে লোহার ক্ষেত্রে 12 এর টার্ম 10⁻6 এর ফ্যাক্টর, এটা একটুখানি মাথায় রাখো, বাকি অতটা ইম্পর্টেন্ট না। এবার আসছি তরলের প্রসারণ গুণাঙ্ক। তরলের প্রসারণ গুণাঙ্ক দু রকমের হয়, একটা হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক, একটা হচ্ছে কি প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, ঠিক আছে? দু রকম প্রসারণ গুণাঙ্ক আমাদের হয়। এবার এর যে এক্সপ্রেশনগুলো একদম রৈখিক প্রসারণ গুণাঙ্কের মতো নিয়ারলি সেম। কিরকম বলছি দেখো, 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ ঘটে সেটা আপাত প্রসারণ গুণাঙ্ক, আর প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে একক আয়তনে যতটুকু প্রকৃত প্রসারণ ঘটে সেটাকে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। মানে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করব, যতটুকু বাড়বে, আপাত বাড়লে আপাত প্রসারণ, আর প্রকৃত বাড়লে প্রকৃত প্রসারণ, মিটে গেল। সেরকম কিছু রকেট সায়েন্স নেই এখানে। আর যে ডেরিভেশনটা একদম সেমভাবে প্রুফ হবে। দেখো, তরলের তো আর ক্ষেত্রফল বৃদ্ধি ওরকমভাবে হয় না, তরল বাড়লে এন্টায়ারলি আয়তনে বাড়বে, তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্কে আমরা যে প্রুফটা করে এসেছিলাম ওই পেজে, একদম সেম প্রুফ কাজে লাগাবো। দেখো, ডেল্টা ভি ইকুয়াল টু কী লিখেছিলাম মনে আছে, গামা লিখেছিলাম, V1 লিখেছিলাম, ডেল্টা টি লিখেছিলাম, এটাই এখানে কাজে লাগাবো। এখানেও এটা কাজে লাগাবো, ডেল্টা ভি ইকুয়াল টু গামা V1 ডেল্টা টি, এটাই এখানে কাজে লাগাবো। তো এখানে পার্থক্যটা কি হচ্ছে, এখানে পার্থক্যটা কি, একটা হচ্ছে আপাত প্রসারণ, একটা হচ্ছে প্রকৃত প্রসারণ। একটা প্রসারণ গুণাঙ্ককে আমরা এ দিয়ে লিখবো, আর একটা প্রসারণ গুণাঙ্ককে আমরা কি লিখবো, আর দিয়ে লিখবো, ব্যাস। আর কিচ্ছু না। দেখো, এখানেও যদি আমরা এটাকে ভাঙাই, যে V2 মাইনাস V1 আসবে, অর্থাৎ আপাত প্রসারণ গুণাঙ্ক, এই V2 মাইনাস V1 ইকুয়াল টু কি লিখবো, গামা এ V1 ডেল্টা টি। এ বলতে আপাত প্রসারণ গুণাঙ্ক, তো এ দিয়ে মাথায় রাখো, আর প্রকৃত মানে রিয়েল, আর দিয়ে মাথায় রাখো। তাহলে এখানে যখন ফাইনাল টার্ম আমি বার করতে যাবো, V1 ইকুয়াল, দেখো V1 ওদিকে চলে যাবে, আলটিমেটলি সেই সেম এক্সপ্রেশন কিন্তু চলে আসবে, 1 প্লাস গামা এ, আর এখানে কি T2 মাইনাস T1, এই সেম এক্সপ্রেশন কিন্তু চলে আসবে। এখানেও দেখো, যদি করতে যাই, এখানে কি লিখবো, V2 মাইনাস V1 লিখবো, মানে যদি কয়েকবার প্র্যাকটিস করো না, তাহলে একদম জলের মতো হয়ে যাবে, একদম সেট পুরো একদম, যে এখানে গামা আর লিখবো, আর ফর রিয়েল, এটা তোমার V1 ইন্টু T2 মাইনাস T1, তাই তো? এইবার এখান থেকে V2 সমান সমান যদি বার করি, V1 এদিকে রাখবো, 1 প্লাস গামা আর, এখান থেকে তোমার T2 মাইনাস T1 লিখে দেবো,
এই হচ্ছে আমার মিটে গেল আপাত প্রসারণ গুণাঙ্ক আর প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। দেখো ডেরিভেশন সেম, ডেরিভেশনে কোনো চেঞ্জেস নেই, 1-2বার প্র্যাকটিস করলে একই ডেরিভেশন পরপর রিপিট হয়ে যাচ্ছে। তারপর দেখো এবারে আসছি গ্যাসের প্রসারণ গুণাঙ্ক। গ্যাসের কীরকম কি প্রসারণ ঘটে? দেখো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক আছে স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসে 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি বাড়ায় তাহলে একক আয়তনে যেটুকু আয়তন প্রসারণ। গ্যাসেরও তো আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে। গ্যাসের কোনো ক্ষেত্রফল কোথায় আছে? গ্যাসের কোনো ক্ষেত্রফল আছে? গ্যাসের কোনো রৈখিক কী বল ডাইমেনশন আছে? নেই, নিশ্চয়ই নেই। গ্যাসের আয়তন আছে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াবো, যতটুকু একক আয়তনে বৃদ্ধি হবে সেটাই আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক কথা বললাম। আচ্ছা দেখো চার্লসের সূত্র অনুযায়ী স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রিতে যে আয়তন ছিল তার যথাক্রমে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ সকল গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান 1/273 পার ডিগ্রি সেলসিয়াস। কি বলেছে এটা? মাথায় ঢুকলো না তো খুব একটা। আমরা যেটা জানি সেটা নিয়ে এগোই, ঠিক আছে? আমরা বেশি জানি না। তো কি বলেছিলাম? P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, এটাই আমরা জানি, এর বাইরে কিছু জানি না। চার্লসের সূত্র চ দিয়ে শুরু হচ্ছে, সুতরাং চাপ সেম করতে বলেছিলাম, চাপ সেম করে দাও। তাহলে এদিকে V1 আসছে, এদিকে T1 আসছে, এদিকে V2 আসছে, এদিকে T2 আসছে। ঠিক কথা, এইটা আমরা ফাইনাল পেলাম। এবার একটা কথা বল, আমি ধরছি আমি 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার রেখেছি, সেখান থেকে 1 ডিগ্রি বাড়াবো, কতটুকু আয়তন বাড়বে সেটাই আমরা দেখে নেবো। এই মানে এইটা ম্যাচ করছে কিনা, এই যে 1/273 ডিগ্রি বলছে বাড়বে বা কমবে সেটা ম্যাচ করছে কিনা দেখে নিই। এইবার V1 এর জায়গায় আমি রাখলাম V0। সাপোজ আয়তন আমার V0 ছিল, কত ডিগ্রি সেলসিয়াস? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। 0 ডিগ্রি তো আর 0 ডিগ্রি লিখবো না, 273 লিখে দেবো এখানে, কারণ এখানে কেলভিনে বসাতে হয়, আগেই ডিসকাস করা হয়ে গেছে সূত্র পড়ানোর সময়। তাহলে V2 সমান সমান কী লিখবো? V2 সমান সমানের জায়গায় আমি নর্মাল V লিখছি, আর T2 র জায়গায় কী লিখবো? 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়িয়েছি, তাই 273-এর জায়গায় 274 করে দিই, ব্যাস, আর কিচ্ছু না। এবার একটা কথা বলো, V সমান সমান আমি কী লিখতে পারি? V সমান সমান ক্লিক 274টা দিক চলে যাবে, তাহলে V0 এদিকে থাকলো, 274টা উপরে চলে গেল, 273 নিচে বসে থাকলো। আচ্ছা এই লাইনটাকে কি আমি কোনোভাবে এরকমভাবে লিখতে পারি যে তোমার 1/273 এমন লেখা যায় কোনোভাবে? 273 এলসিএম আসলো, 273 প্লাস 1 উপরে 274, হ্যাঁ লেখা যায়। তাহলে ঠিক আছে, নেক্সট লাইন আমি এইভাবে লিখতে পারি যে V ইকুয়াল টু V0টাকে ভেতরে ঢুকিয়ে দিই, V0 প্লাস V0 ইন্টু 1/273 লিখতে পারি। তাহলে V0 তো আমার আগে ছিল, তাহলে এখন কতটুকু বেড়েছে? এই অংশটাই তো বেড়েছে আমার। অর্থাৎ V0 যেটা ছিল 0 ডিগ্রি উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 অংশই তো বেড়েছে, তাই তো? V0 এর সাথে সেটা তো যোগ হয়েছে। তা আমার চার্লসের ফর্মুলা তো সেটাই বলছে, চার্লসের ফর্মুলা বলেছে এইটা ঠিকই আছে, V প্রপোর্শনাল টু T আমরা যেটা লিখেছি সেটা ঠিকই আছে। সেখান থেকে আমরা প্রুফ করে দিচ্ছি তো যে 1/273 ডিগ্রি সেলসিয়াস বাড়ছে বা কমছে, মাথায় রাখুন। এটাও চার্লসের সূত্রের একটা রূপ বেসিক্যালি। তাপের পরিবহন হয় তো, এক জায়গার থেকে আরেক জায়গায় তাপ যায় তো। কখনো লোহার খুন্তিতে রান্না করে দেখবে, রান্না করার সময় লোহার খুন্তি বা কড়াতে হাত দিয়ে দেখবে, কেন? কড়ার তলায় তো আগুন জ্বলছে, তাহলে কড়া ধরার সময় গরম লাগছে কেন? তাপের পরিবহন হয়, কোনো একটা মেটালের মধ্যে তাপের পরিবহন হয়, যে পদ্ধতিতে কোনো বস্তুর মধ্য দিয়ে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপের সঞ্চালন হয় তাকে আমরা কি বলবো? অথচ উপাদান কণাগুলোর কোনো স্থান পরিবর্তন হবে না, না উপাদান কণাগুলো কেন হবে? যেরকম প্যান সেরকমই প্যান আছে, যেরকম কড়া সেরকমই কড়া আছে, খালি ওর ভেতর দিয়ে তাপটা আসছে, তাদেরকে তাপের পরিবহন বলে। দেখো তাপের সুপরিবাহী পদার্থ, তামা, রূপা, লোহার কড়া, লোহা হয়, অ্যালুমিনিয়াম, এগুলো কি তাপের সুপরিবাহী পদার্থ। তাপের কুপরিবাহী পদার্থ বলতে কাঠ আছে, তুলো আছে, পশম, কর্ক, এগুলো হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ, এগুলোর মধ্যে দিয়ে তাপ এক জায়গার থেকে অন্য জায়গায় যায় না। তারপর এবার আসছে একটা এঞ্জিন হাউসের পরীক্ষা কীরকম? সে তাপের পরিবহন মানে সমস্ত ধাতু যে একরকম তাপ পরিবহন করে না, সেটার প্রমাণ করার জন্য সে কী করেছিল? একটা বাক্স নিয়েছে, বাক্সের মধ্যে একটা কন্টেনার, বেসিক্যালি একটা কন্টেনারের মধ্যে কি গরম জল নিয়েছে, আর তার সাথে কয়েক রকম ধাতু আলাদা আলাদা করে, যেমন এটা লোহা, পরেরটা অ্যালুমিনিয়াম, আর তারপরটা কপার। এই ধাতুগুলো পরপর ভেতর থেকে বাইরে এরকমভাবে রেখে দিয়েছে, ঠিক আছে? কিছু পার্ট ভেতরে আছে, কিছু পার্ট বাইরে আছে। আর এদের কি করেছে? প্রত্যেক ধাতুর লাস্টের অংশে কিছুটা মোম লাগিয়ে দিয়েছে, এখানেও কিছুটা মোম লাগিয়ে দিয়েছে, এখানেও কিছুটা মোম লাগিয়ে দিয়েছে। অর্থাৎ তাপের পরিবহন হবে আর মোম গলবে, তাই তো?
আচ্ছা, এইবার ভেতরের জলটাকে ফোটানো হলো, গরম করা হলো। তাহলে অ্যাকচুয়ালি সবার সোর্স একই জায়গা থেকে তাপ আসছে, কিন্তু দেখা যাচ্ছে এর ক্ষেত্রে মানে যার একটা কথা বলো, এটা একটা রড, যত স্পিডে তাপ যাবে মোম তত স্পিডে গলবে, আর যত লেটে লেটে তাপ যাবে, যত কম 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 স্লো স্লো তাপ যাবে, ততটা আস্তে 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 গলবে, ততটা থাকবে মোম, তাই তো? তাহলে এখান থেকে দেখা গেল যে সবার ক্ষেত্রে মোম একই রকমভাবে গলছে না। এই দেখো কপারের ক্ষেত্রে মোম অনেকটা গলে চলে গেছে, মোম বহুত গলে গেছে। বাকিদের কতটা করে মোম আছে, কপারের কত অল্প মোম আছে। অর্থাৎ যে যত ভালো তাপ পরিবহন করে, যে যত ভালো তাপের পরিবাহী, তার মোম তত তাড়াতাড়ি গলবে। তো সেই পরীক্ষাটা এ করেছিল ইঞ্জিন হাউসের পরীক্ষা, ঠিক আছে, মাঝে মাঝে আসে পরীক্ষায়। এবারে আসছি তাপের পরিবহন। তাপের পরিবহন মানে কি? উষ্ণতর অংশ, দেখো এটা গরম করা হলো, এটা ধাতু যদি হয় তাহলে আস্তে আস্তে গরম হয়, লাল হয়ে যাচ্ছে পুরো আস্তে আস্তে, তাপের পরিবহন হচ্ছে। আর দেখো এই জায়গার থেকে এই দিকে তাপের পরিবহন হচ্ছে, ঠিক কথা তো? তাপের পরিবহন হচ্ছে, এটাকে প্রুফ করতে দেয়, বাট আমি প্রেফার করি যে ফর্মুলা মনে রাখো। ফর্মুলা মনে রাখার ট্রিক কি? দেখো আমরা জানি ক্যাটরিনাকে চিনি সবাই, বলিউড অ্যাক্ট্রেস ক্যাটরিনা। হ্যাঁ, ক্যাটরিনা খুব কিউট, তো তা আমি তাকে কিউটি বলছি, কিউটি ক্যাটরিনা, ঠিক আছে। আচ্ছা, এবার একটা কথা বলো, ক্যাটরিনার তো বিয়ে হয়ে গেছে, কার সাথে? ভিকি কৌশলের সাথে। তাহলে আমি কি বলছি? কিউটি ক্যাটরিনা কৌশল, কিউটি ক্যাটরিনা কৌশল, এটা বলবো, এটাই আমার ঠিক। দেখো কিউটি ক্যাটরিনা, KAT, আর নিচে কৌশলের L, ব্যাস এটাই হচ্ছে তোমার ফর্মুলা, এটাই হচ্ছে তোমার আলটিমেট ফর্মুলা। অর্থাৎ কিউটি ক্যাটরিনা কৌশল, আরামসে মনে থাকবে, বড়সড় ফর্মুলা ছিল, এখন একদম কোনো রিল্যাক্সে মনে রাখা যাবে। তাহলে এখানে কীভাবে প্রুফটা করা আছে দেখো। প্রথম পয়েন্ট বলে কি, যে তাপটা প্রবাহ হবে না সেটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সাথে সমানুপাতিক, ঠিক কথাই তো, সমানুপাতিক। তারপরে বলছে কিসের সাথে সমানুপাতিক? তারপরে সেকেন্ড পয়েন্ট বলে যে দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের সাথে সমানুপাতিক, ডেল্টা টি দিয়ে লিখেছি, ডেল্টা মানেই উষ্ণতার পার্থক্য, বলে দিয়েছিলাম এর আগের স্লাইডে। আর একটা কি, তাপ কি হয়, বেধের সাথে ব্যস্তানুপাতিক হয়, কতটা বেধ আছে তার ব্যস্তানুপাতিক। আর তারপরে আরেকটা পয়েন্ট কি বলছে সময়ের সাথে সমানুপাতিক হয়। হ্যাঁ, যত বেশি সময় ধরে টাইম দেবো তত বেশি সময় ধরে তাপ যাবে। এগুলোকে মার্জ করে একটা করে, কিউ প্রপোর্শনাল টু এ, কিউ প্রপোর্শনাল টু ডেল্টা টি, কিউ প্রপোর্শনাল টু 1/L, আর কিউ প্রপোর্শনাল টু কে টি, ঠিক আছে। কেটা আমি এক্সট্রা এনেছি, যদি সমানুপাতিক তুলি তো একটা কে এক্সট্রা আসবে। এইগুলোকে যদি মার্জ করি তো কী দাঁড়াবে বলো তো? এলটা নিচে আসবে, ওপরে এ আসবে, ডেল্টা টি আসবে, আর কি ডেল্টা টি আসবে, আর একটা কী আসবে, নর্মাল টি আসবে, টাইম। তাহলে আমি যদি প্রপোর্শনাল সিম্বলটা এখান থেকে তুলতে চাই, একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো, কে ধ্রুবক নিয়ে আসবো, তাহলে এ লিখবো, ডেল্টা টি লিখবো, টি লিখবো, এল লিখবো, আর টিটাকে আমি এদিকে নিয়ে এসেছি, Q/T করে দিলাম, আর KA ডেল্টা টি ডিভাইড বাই L করে দিলাম। চলে আসলো তাহলে কিউটি ক্যাটরিনা কৌশল, ফাইনাল ট্রিক চলে আসলো, আরামসে মনে রাখা যাবে, এবার কোনো অসুবিধা নেই। এবার দেখো, তাপ পরিবাহিতা। কোনো পদার্থের তৈরি একটি একক ঘনকের দুই বিপরীত তলের মধ্যে একক উষ্ণতা পার্থক্যের জন্য ওই তলের মধ্য দিয়ে লম্বাভিমুখে একক সময় যে তাপ পরিবাহিত হয়, কিচ্ছু না। সংজ্ঞা বানাতে হয় কীভাবে? এই যেটা দেখলে না, এই যে Q/T, কিউটি ক্যাটরিনা কৌশল, এখানে টাইমটা 1 সেকেন্ড করে দাও, বেদটাকে 1 মিটার করে দাও, আর কি টেম্পারেচারটাকে 1 ডিগ্রি উষ্ণতার পার্থক্য করে দাও, একক ঘনক করে দাও, তাহলে ব্যাস ওটাই তাপ পরিবাহিতা। দেখো কি লিখেছে, বলছে একক ঘনক হলো, এরিয়া একক করে দিল, ভালো কথা। দুটি বিপরীত তলের মধ্যে একক উষ্ণতার পার্থক্য, টেম্পারেচার 1 করে দিয়েছে, গেল। তারপরে দেখো ওই তলের লম্বাভিমুখে একক সময় করে দিয়েছে, ব্যাস। একক ঘনক মানে চারিদিকে সেম, তাহলে এলো সেম, এলো 1। দেখো সবাইকে 1 করে দিয়ে বলছে যে তাপ পরিবাহিত হয় তাকে এই পথে তাপ পরিবাহিত বলে। এইবার দেখো এইগুলোকে সমস্ত যদি 1 করে দিই, তাহলে Q=K, তাহলে যে তাপ পরিবাহিত হলো তাকেই আমরা কে বলছি, অর্থাৎ তাপ পরিবাহিতা বলছি, ঠিক কথা, আরামসে লেখা গেল। এবারের ইউনিট কীভাবে লেখা যাবে? এবারের ইউনিট কীভাবে লিখবো? এর ইউনিট লিখবো, দেখো প্রত্যেকে মানে কে এর ইউনিট লিখবো কীভাবে, দেখো। এবার যদি কে এর ইউনিট আমি লিখতে চাই, আমি ফর্মুলা কি লিখেছিলাম, কিউটি ক্যাটরিনা কৌশল। এবার কে লেখো, কে সমান কি আসছে, কিউ এর সাথে এল আসছে, টি এর সাথে এ আসছে, ডেল্টা টি আসছে, তাই না? এই তো আসছে। এবার ইউনিট বানাবো আমি, ভালো কথা। ফার্স্টে এসআই ট্রাই করি। কে = কি? প্রথম কথা, এটা
হিটের ইউনিট কি আমরা জানি জুল, ঠিক আছে, জুল বসিয়ে দিই। এল এর ইউনিট কি জানি মিটার। আচ্ছা টাইমের ইউনিট কি জানি সেকেন্ড, সেকেন্ড বসিয়ে দিলাম। আচ্ছা এ এর ইউনিট কি জানি, এর ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার এরিয়া তো। আর ডেল্টা টি মানে কি জানি আমরা, কেলভিন, কেলভিন লিখে দিই কেলভিন। একটা মিটারের সাথে একটা মিটার কাটা গেল, ঠিক আছে। অর্থাৎ নিচে একটা মিটার আছে, একটা কেলভিন পড়ে আছে, ঠিক কথা। জুল পার সেকেন্ডকে আমরা আবার আরেকটা নামে জানি ওয়াট। তাহলে জুল পার সেকেন্ডকে যদি ওয়াট লিখি আর নিচে মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, এটা আমার এসআই ইউনিট। ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স হচ্ছে আমার এসআই ইউনিট, বার করলাম এক্ষুনি। আর একটা সিজিএস ইউনিট বসিয়ে দাও তো দেখি সিজিএস ইউনিটটা কি আসছে, বা সমস্ত কিছু সিজিএস ইউনিটে বসিয়ে দেখি। হিট, হিটের সিজিএস ইউনিট কি, ক্যালোরি জানি আমরা, সেন্টিমিটার হবে লেন্থ, টাইম কি সেকেন্ডই হবে, সেন্টিমিটার স্কোয়ার এরিয়া হবে, আর টেম্পারেচার কেলভিন হবে। আচ্ছা এবার একটা কথা বলো, না ডিগ্রি সেলসিয়াস হবে। এবার দেখো সেন্টিমিটারের সাথে একটা সেন্টিমিটার কাটলো, তাহলে ফাইনালি আমি আলটিমেটলি কী পেলাম, ক্যালোরি থাকলো ওপরে, সেকেন্ড ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস, এটাই পাচ্ছি কি, এটাই পাচ্ছি। তাহলে আমি কি লিখে দেবো, আমার সিজিএস ইউনিট ক্যালোরি, সেকেন্ড ইনভার্স, সেন্টিমিটার ইনভার্স, ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, ব্যাস আরামসে হয়ে গেল, আরামসে হয়ে গেল, কোনো চাপ নেই। ঠিক আছে, তাহলে এই গেল আমার এসআই ইউনিট আর সিজিএস ইউনিট তাপ পরিবহনের। আশা করছি সুন্দরভাবে মনে রেখেছে। টেম্পারেচার ফর্মুলার ট্রিকটা মনে রাখবা, কিউটি ক্যাটরিনা কৌশল, খুব ইজিলি হয়ে যাবে। আচ্ছা এবার বইতে কিছু কিছু তাপ পরিবাহিতার ডেটা দিয়েছে, যেগুলো সব মনে রাখার দরকার নেই। আমি বলতে হিরেটা মনে রাখবা, হিরের বহুত বহুত বেশি তাপ পরিবাহিতা, 2200 ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স, বহুত বহুত তাপ পরিবাহিতা, ঠিক আছে। আচ্ছা আর একটা, আর যদি মনে রাখতে চাও, আর সেরকম মনে রাখার কিছু নেই। জলেরটা হালকা মাথায় রাখো, জলের খুব অল্প হয় যদিও, ঠিক আছে। ব্যাস হিরেটা মনে রাখো অনেক বেশি। আচ্ছা লাস্ট টপিক এই চ্যাপ্টারে, তাপীয় রোধ আর তড়িৎ রোধের মধ্যে সাদৃশ্যতা বার করতে হবে। তাপীয় রোধ তো আমরা জানি, এর ফর্মুলা দিয়ে এক্ষুনি মিটিয়ে দিই। ফর্মুলা কি জানি, কিউটি ক্যাটরিনা কৌশল জানি। আচ্ছা তড়িৎ রোধ, ওহম, ওহম কাকা আমাদের কি বলে গেছে, ভি ইকুয়াল টু কি আই আর। তাহলে আমি আই সমান সমান বলতে পারি না ভি বাই আর, আর আই সমান সমান আর একটা জিনিস জানি, কিউ ইকুয়াল টু আইটি, এই ফর্মুলাটা আমরা জানি। তাহলে আই এর জায়গায় আমি কিউ বাই টি বসিয়ে দিতে পারি না, বসিয়ে দিতে পারি। ভি এর জায়গায় ভি রাখছি, আর এর জায়গায় আমরা জানি আর সমান সমান রো এল বাই এ, এটা আমরা ওহমের সূত্রতে পড়েছি, আর সমান সমান রো এল বাই এ। এই ফর্মুলাটা ইউজ হলো, এই ফর্মুলাটা ইউজ হলো। তাহলে এরকম জায়গায় আমরা ফাইনাল অবধি পৌঁছচ্ছি। এবার এইদিকে যদি ওর সাথে ম্যাচ করার জন্য কিছু কিছু করি, তাহলে কি হবে। প্রথম কথা আমি ওপরে, ওখানে যেমন ভি ছিল, ভি, আচ্ছা ভি মানে কি, বিভব পার্থক্য, বিভব পার্থক্য তো, বিভব পার্থক্য সমান ভি টু মাইনাস ভি ওয়ান লিখে দিই আমি, বিভব পার্থক্য তো, বিভব পার্থক্য ভি টু মাইনাস ভি ওয়ান লিখতে পারি না। আচ্ছা এবার এখানে টেম্পারেচারের পার্থক্য টি টু মাইনাস টি ওয়ান উপরে ছিল, শুধু ওইটুকুকে উপরে রাখবো, বাকি সবগুলো এখানে নিচে পাঠিয়ে দিই। তাহলে কি দাঁড়াবে দেখো, 1/k চলে আসছে এখানে, আর এল এর তলায় এ চলে আসছে, এ যদি উপরে ওঠে তাহলে উপরে উঠে যাবে। তাহলে আমি তাপীয় রোধের ক্ষেত্রে 1 নম্বর ইকুয়েশন পেলাম, আর তড়িৎ রোধের ক্ষেত্রে 2 নম্বর ইকুয়েশন পেলাম। আচ্ছা এদের দেখতে অনেকটা তো একই লাগছে, তাই না, একই লাগছে না দেখতে। আচ্ছা এদের মধ্যে কি কি আমরা কম্বাইন করে বলতে পারি, যদি তুলনা করি তো কি কি বলা যায়। এদের তুলনা করে 1 নাম্বার আমি এবার কি বলতে পারি, 1 আর 2কে যদি তুলনা করি তো এ নাম্বারে কি বলতে পারি। এ নাম্বার পয়েন্টে আমি যদি লিখি, দেখো টি টু মাইনাস টি ওয়ানের অনুরূপ আসছে, অনুরূপ রাশি কোনটা আসছে, ভি টু মাইনাস ভি ওয়ান আসছে তো এই দুটো বলছি আমরা অনুরূপ আসছে। আচ্ছা এবার যদি বলি ভি টু মাইনাস ভি ওয়ান, টি টু মাইনাস টি ওয়ান যদি অনুরূপ হয়, তাদের নিচেরটাও তো একই রকম লাগছে, যেমন এটাও কিউ বাই টি সমান আই, এটাও কিউ বাই টি সমান আই। তাহলে এবার যদি কিউ বাই টি সমান, এটা আসছে টি বাই সামথিং, এখানে আসছে ভি বাই আর, তাহলে আর এর অনুরূপ রাশি এটা না, রোধের অনুরূপ রাশি 1/kl/a আসছে না, হ্যাঁ আসছে তো 1 আর 2 তুলনা করলে তো তাই আসছে। আচ্ছা আর কি বলতে পারি, আচ্ছা রো এল বাই এ, এখানেও এল বাই এ আছে, এখানেও এল বাই আছে, তাহলে এই দুটো জিনিস আবার একই রকম লাগছে, এল বাই এর সাথে এখানে রো জুড়ে আছে, এখানে 1/k জুড়ে আছে। তার মানে আমি বলছি রো এর অনুরূপ রাশি 1/k। এই যে তাপীয় রোধ আর তড়িৎ রোধের সদৃশ্যতা, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় দেয়, ঠিক আছে। অর্থাৎ এটা যদি আমি বলতে চাই, ভেরি 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 ইম্পর্টেন্ট।
আচ্ছা ব্যাস, এই গেল তাহলে চ্যাপ্টার শেষ। এভাবে পড়তে থাকো। থ্যাংক ইউ সো মাচ।